আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। যেভাবে শক্ত করে জ্যোতির হাত ধরেছে শোভন, তাতে চাইলেও জ্যোতি ছুটতে পারবে না। কোনো মতে মানুষজন ঠেলে ঠুলে ট্রেনের ভেতরে ঢুকলো তারা। টিকিট অনুযায়ী নিজেদের আসনে গিয়ে বসলো। আধ ঘন্টা পর ট্রেন ছেড়ে দিল। বাহির থেকে দেখলে মনে হয় ট্রেন কি ধীর গতিতে চলে, অথচ ভেতর থেকে বোঝা যায় ট্রেনের আসল গতি। গরমকাল, অথচ জানালার ধারে বসায় ঠান্ডা হাওয়া গায়ে লেগে শীত লাগছে জ্যোতির। মুগ্ধ হয়ে একবার ভেতরে তো আরেকবার বাহিরে তাকাচ্ছে সে। হঠাৎ করে জানালা বন্ধ করে দিল শোভন। করুণ দৃষ্টিতে স্বামীর পানে তাকালো জ্যোতি। শোভন গম্ভীর কণ্ঠে বলল, এই হাওয়া গায়ে লাগলে ঠান্ডা লেগে যাবে। রাত দিন বসে বসে সেবা করতে পারবো না আমি, আমার অফিস আছে। মুখ ভার করে ঘাড় ঘুরিয়ে নিল জ্যোতি। কোনো কিছু নিয়ে আবদার করার মতো সাহস জ্যোতির এখনো হয়নি, অথবা সেই অধিকারটা এখনো অর্জনই করতে পারেনি। তবে এই সাময়িক কষ্টটা দূর হয়ে গেল এই ভেবে ট্রেন ভ্রমণ তো করতে পেরেছে সে। কয়েক ঘন্টার জার্নির পর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো শোভন এবং জ্যোতি। একটি ছেলে দাঁড়িয়ে আছে একটি বাড়ির সামনে। শোভনকে দেখতেই হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এলো ছেলেটি। বলল, অফিস বাদ দিয়ে তোদের জন্য এখানে অপেক্ষা করছিলাম। শোভন প্রশ্ন করল, কেন? কেন আবার কি, তোদের ফ্ল্যাটটা দেখে দিতে হবে না? চোখ বড় করে তাকালো শোভন। শোভনের এমন চাহনিতে বোকা বোকা হাসলো ছেলেটি। জ্যোতির দিকে দৃষ্টি পড়তেই বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? জ্যোতি উত্তরে বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ও শোভন জ্যোতির উদ্দেশ্যে বলল, ও হচ্ছে সাজেদ, আমার বন্ধু প্লাস কলিগ। মনের ভেতর জেগে ওঠা প্রশ্নের উত্তর পেয়ে গেল জ্যোতি। ছোট্ট করে বলল, সাজেদ ভেতরে নিয়ে গেল ওদের। 2 রুমের একটি ফ্ল্যাট, সুন্দর একটি রান্নাঘর আর মাঝারি সাইজের একটি ড্রয়িং রুম। শোভন জ্যোতির উদ্দেশ্যে বলল, এতটা পথ এলে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। জ্যোতি উল্টো প্রশ্ন করল, কোন ঘরটা যাব? আচ্ছা। মৃদু হেসে সেখান থেকে প্রস্থান করলো জ্যোতি। 2টো ঘরের মধ্যেই বারান্দা আছে, যা দেখে জ্যোতির ভালো লাগা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। বারান্দা জ্যোতির বরাবরই প্রিয় ছিল। কলেজে যাওয়ার সময় রাস্তার পাশে বড় বড় দালানের বারান্দাগুলো দেখে জ্যোতির স্বপ্ন দেখত তারও একদিন এমন একটি বারান্দা হবে যেখানে সে বাগান বিলাস করবে। মন খারাপ হলে সেখানে বসে খোলা আকাশ দেখবে। বিয়ের পরে এই স্বপ্নটা তার পূরণ হয়েছিল। শোভন আর তার শোবার ঘরের বারান্দায় অসংখ্য গাছ লাগিয়েছিল জ্যোতি। রোজ সময় করে সেই গাছগুলো যত্ন নিত। যখন সে মায়ের কাছে বেড়াতে যেত তখন গাছের যত্ন নেওয়ার দায়িত্ব দিত রেশমিকে। ঠোঁটের কোণের হাসিটা মিলিয়ে গেল। বিরক্তি নিয়ে আনমনে বলে উঠল, এই বারান্দাটাও আবার সাজাতে হবে, কত গাছ লাগাতে হবে, উফ কত দায়িত্ব আমার উপর, কত কাজ। ড্রয়িং রুমের সোফায় শোভন আর সাজেদ বসে আছে। শোভন বলল, পূর্ব অভিজ্ঞতা আছে তো, আমিও তো তোর মতো অফিসের কাছে মেসে থাকতাম। যখন অন্নাকে বিয়ে করে নিয়ে এলাম তখন কি ভোগান্তি না পোহাতে হয়েছে। ফার্নিচার কিনে ঘর গোছাতে গোছাতেই সপ্তাহখানেক পার হয়ে গেল। তাই পরশু রাতে তুই ফোন করে বলতেই সব বুঝে গেলাম। অন্নাকে নিয়ে নেমে পড়লাম কাজে। আজ সকালে সব গোছগাছ করে বাড়ি ফিরেছেন অন্না। তোকে শুধু বলেছিলাম ফ্ল্যাটটা ম্যানেজ করে দিতে, কিন্তু তুই তো দেখছি একেবারে ফার্নিচার সহ সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছিস। তোদের অনেক পরিশ্রম করতে হয়েছে তাই না? আসলে হুট করে মা বলে দিল জ্যোতিকে নিয়ে নাকি ফিরতে হবে, তাই এমন ঝামেলা হলো। সাজেদ প্রত্যুত্তরে হাসল, বলল, আন্টির বলতে হবে কেন? এই কাজটি তোর আগেই করা উচিত ছিল। নিজে এখানে পড়ে আছিস আর বউকে রেখে এসেছিল সেই 100 মাইল দূরে। তোরা এত দূর থেকে এলে বিশ্রাম নে, আমি কাউকে দিয়ে খাবার পাঠিয়ে দিব, রান্না করার দরকার নেই। শোভন নীরব রইল। সাজেদ বসা থেকে উঠে দাঁড়ালো, বলল। শোভন বাধা দিয়ে বলল, তার আর দরকার নেই, যা করেছিস তাতেই তোর প্রতি কৃতজ্ঞ আমি অনলাইনে অর্ডার করে নেব। সাজেদ যাওয়ার জন্য অগ্রসর হতেই শোভন পিছু ডেকে বলল, কত খরচ হয়েছে বললি না তো, টাকাটা নিয়ে যা। সাজেদের ভ্রুচোরা কুঁচকে গেল। যেতে যেতে বলল, তা নিয়ে পরে কথা বলা যাবে, আমি আসছি, দরজা লাগা। শোভন আর কিছু বলার সুযোগ পেল না। তার আগেই দ্রুত পায়ে হেঁটে চলে গেল সাজেদ। দরজা আটকে ঘরে এলো শোভন। আমাকে কয়েকটা ফুলের গাছ এনে দিবেন, বারান্দায় লাগাতাম। মিষ্টি কণ্ঠের আবেদনময়ী একটা আবদারে কপালে কয়েকটি ভাঁজ পড়ল শোভনের। সবেমাত্র ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল সে। আয়নার ভেতর দিয়েই জ্যোতিকে স্পষ্ট দেখা যাচ্ছে। বিছানায় বসে পা দুলাচ্ছে। দৃষ্টি তার টাইলযুক্ত মেঝেতে।
স্বামীর নিকট হতে কোনো উত্তর না পেয়ে সে আবারও বলে উঠল, দিবেন এনে? আমার না ফুল গাছ অনেক ভালো লাগে। ওখানে থাকতেও আমাদের ঘরের বারান্দাগুলো অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, সুন্দর সুন্দর কত ফুল যে ফুটে থাকতো। শোভন আয়নার দিক থেকে ঘুরে আর চোখে জ্যোতির দিকে তাকালো। বারান্দার দিকে যেতে যেতে বলল, দিব। অধরে হাসি ফুটে উঠল জ্যোতির। শুকনো ঢোক গিলল শোভন। ছোট্ট একটি কথায় কতটা খুশি হয়ে গেল মেয়েটি, ভাবতেই অবাক লাগছে তার। টাওয়াল মেলে দিয়ে ঘরে এসে বিছানার একপাশে বসলো শোভন। বলল, 2 দিন যাক, তারপর না হয় এনে দিব। টেবিলে খাবার রাখা আছে, এবার খেতে যাও। আপনি খাবেন না? তুমি যাও, আমি আসছি। মাথা নাড়িয়ে চলে গেল জ্যোতি। প্রথমে অনলাইনে খাবার অর্ডার দেওয়ার কথা ভেবেছিল শোভন, কিন্তু খাবার আসতে দেরি হবে ভেবে সিদ্ধান্ত বদলে নিজেই বেরিয়ে পড়ল খাবার আনতে। পাশের মোড়েই বেশ বড় একটা হোটেল আছে। 2টো প্লেটে খাবার বেড়ে চেয়ার টেনে বসলো জ্যোতি। শোভনও চলে এলো টেবিলে। তারপর নীরবে দুজন একসাথে খেয়ে নিল। মুখ ভার করে বিছানায় বসে আছে এলিনা। শার্টের বোতাম খুলতে খুলতে সাফিন প্রশ্ন করলো, মুখ এমন অন্ধকার করে রেখেছো কেন? কি হয়েছে? মা কি কিছু বলেছে? এলিনা উত্তর দিল না, নিজের মতো করেই বসে আছে, যেন কোনো কথাই তার কান পর্যন্ত পৌঁছায়নি। পরনের শার্ট বদলে একটি টি শার্ট পরল সাফিন। স্ত্রীর পাশে বসে পুনরায় বলল, না বললে বুঝবো কি করে? এলিনা মন খারাপ করে বলল, তোমার বড় ভাই আর ভাবি কি সুন্দর করে আলাদা হয়ে গেল। এখন কারোর কাছে কোনো জবাব দিয়ে করতে হবে না তাদের, নিজেদের ইচ্ছা মতন চলতে ফিরতে পারবে। কিছু বলার মতন আর কেউ নেই, এদিকে সব জ্বালা আমাদের। সাফিনের মুখ থমথমে হয়ে গেল। এলিনা তাকালো সাফিনের মুখের দিকে, আহ্লাদি স্বরে বলল, চলো না আমরাও আলাদা হয়ে যাই। আর কতদিন এভাবে থাকবো? ইমাও তো বড় হচ্ছে নাকি? সাফিন রেগে গেল মুহূর্তেই, রুর কণ্ঠে বলল, ও, এখন আমার পরিবারটাকে ভাঙা মতলবে এটেছো? এইসব শয়তানের বুদ্ধি কি ঢুকিয়েছে মাথায়? এলিনা ভরকে গেল। সাফিন বলল, আমার মা চাচিরা এই যৌথ পরিবারের বউ হয়ে এসেছে, সংসার করেছে, তাদেরও ছেলে মেয়ে ছিল। এই যৌথ পরিবারেই আমরা সব ভাই বোনেরা একসঙ্গে বড় হয়েছি। বিয়ের আগে জানতে না আমরা যৌথ পরিবারে থাকি? এলিনা সতর্ক কণ্ঠে বলল, চিৎকার করছো কেন? সবাই শুনতে পাবে তো। শুনুক সবাই, এইসব কথা যদি আর কখনো তোমার মুখে শুনি, তাহলে সেই দিনে এই বাড়িতে তোমার শেষ দিন হবে, মনে রেখো। এলিনার মেজাজটাও খারাপ হয়ে গেল। রাগান্বিত কণ্ঠে বলল, তোমার ভাই ভাবি যে চলে গেল তখন তো কিছু হয়নি, তাই না? ভাইয়া ওখানে গিয়েছিল লেখাপড়া করতে, লেখাপড়া শেষ ওখানে চাকরি নিয়েছে, এই কথা তো তোমার জানা। বিয়ে পরেই তো আর ভাবিকে নিয়ে যাননি। এছাড়া স্বামী যেখানে থাকবে স্ত্রী তো সেখানে থাকবে নাকি? এইটা নিয়ে ঝামেলা করার কি আছে? আমি কি অতদূর চাকরি করি নাকি যে বউ বাচ্চা নিয়ে আমাকেও আলাদা থাকতে হবে? তার মানে তুমি আলাদা হতে চাওছো না? যা বলা তা তো বলেই দিয়েছি, এই নিয়ে আর কোনো কথা নয়। কথাটা শেষ করে ঘর থেকে বের হয়ে গেল সাফিন। তরতর করে রাগ বেড়ে যাচ্ছে এলিনার। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। সাফিনকে বের হতে দেখে নীলা ভেতরে প্রবেশ করলো। বলল, রাজি হয়েছে সাফিন? না হয়নি, উল্টে আমার সঙ্গে রাগারাগি করছে। নীলা আশাহত হলো। মলিন কণ্ঠে বলল, রাফিনও একই ব্যবহার করেছে। আসলে আমাদের কপালটাই খারাপ। এলিনা আর কিছু বলল না, নিশ্চুপ রইল। নীলা খানিকক্ষণ বসে থেকে চলে গেল নিচের ঘরে। বিকেল হতেই বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল শোভন। সন্ধ্যার কিছুক্ষণ পর বাড়ি ফিরল, হাতে ব্যাগ ভর্তি বাজার। কলিং বেলের শব্দে দরজা খুলে দিল জ্যোতি। ঘামে শার্ট ভিজে গেছে শোভনের, কপাল থেকেও বিন্দু বিন্দু ঘাম ঝরছে। জ্যোতিকে পাশ কাটিয়ে ব্যাগ হাতে ভেতরে প্রবেশ করল সে। জ্যোতি দৌড়ে গিয়ে গ্লাসে করে পানি এনে শোভনের হাতে দিল। শোভন সোফায় বসলো, তারপরে এক নিঃশ্বাসে গ্লাসের পানি শেষ করে শরীর এলিয়ে দিল সোফায়। ক্লান্ত কণ্ঠে বলল, সংসারে যা যা লাগবে সবই মোটামুটি এনেছি। মাছ মাংস কাল সকালে গিয়ে নিয়ে আসবো। জ্যোতি সেসবে কান দিল না, উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনার কি খুব খারাপ লাগছে? না, একটু ক্লান্ত লাগছে, এতটা পথ এলাম তো। ও। শোভন এখনো হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতেই বলল, আগে কখনো বাজার করা হয়নি তো, তাই এমন লাগছে, তবে এবার অভ্যেস হয়ে যাবে। জ্যোতির একটু খারাপ লাগলো শোভনের জন্য। মনে একটা প্রশ্ন আসতেই জিজ্ঞেস করলো, তাহলে এতদিন আপনি কোথায় খেয়েছেন? অফিস থেকেই থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। ওখানে রান্না এবং বাজার করার জন্য আলাদা লোকও ছিল।
ও জ্যোতি উঠে রান্নাঘরে চলে গেল। ব্যাগ থেকে শাক সবজিগুলো বের করে গোছাতে লাগলো। শোভন সোফা থেকে উঠে ঘরে চলে গেল। রোজকার মতো খানবাড়ির সবাই রাতের খাবার একসঙ্গে খেয়ে উঠল। আনোয়ারা বেগম ঘরে এলেন। দরজা আটকে পানদানি নিয়ে বিছানার উপর বসলেন। রাউফুন খান ইতস্তত করে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, ওদের খবর নিছিলে? ঠিক মতো পৌঁছেছে তো? আনোয়ারা বেগম পান বানাতে বানাতে উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন। কাদের কথা বলছো? মনে হচ্ছে লজ্জা পেলেন রাউফুন খান, তবুও বললেন, বড় ছেলে আর বউয়ের কথা বলছিলাম। পৌঁছে গেছে ওরা? আনোয়ারা বেগম একটা পান নিজের মুখে ভরলেন আর একটা স্বামীর দিকে এগিয়ে দিলেন। খাওয়ার পর একটা পান খেয়ে তৃপ্তির ঢেকুর তোলা আনোয়ারা বেগমের অভ্যাস। এই পান খাওয়ার অভ্যাস ওনার ছোট থেকেই গড়ে উঠেছে। ছোটবেলায় দাদার দেখা দেখি দাদার কাছ থেকে পান খেতেন তিনি, সেই থেকেই অভ্যাস। চেষ্টা করেও এই অভ্যাসটি পরিত্যাগ করতে পারেননি। রাউফুন খান স্ত্রীর হাত থেকে পানটি নিয়ে বসে আছেন উত্তরের আশায়। আনোয়ারা বেগম বললেন, অন্যান্য ছেলেরা কোথাও গেলে তো নিজেই খোঁজ নাও, সরাসরি কথা বলো। তাহলে বড় ছেলের কথা আমার কাছে কেন জিজ্ঞেস করছো? ব্যঙ্গ করছো? নিজেই তো ফোন করে জিজ্ঞেস করতে পারো। ব্যঙ্গ করব কেন? ভুল তো একটা করে ফেলেছো, চাইলে তো আর তা শোধরাতে পারবে না। তাই বলছি, ছেলের কাছে ক্ষমা চাও, সব ভুল বোঝাবুঝি ঠিক করে নাও। কম চেষ্টা কি করেছি? ছেলে তো আমার সেই সুযোগটাই দেয় নাই। একমাত্র তোমার কথা যা একটু শুনে, কথা বললেও তোমার সঙ্গে বলে। আনোয়ারা বেগম মৃদু হাসলেন, বললেন, আমার কথা শুনতে বাধ্য হয়। বাবার কোনো দায়িত্ব তো পালন করতে পারোনি, এখন দেখো শেষ বয়সে যদি পারো। রাউফুন খান প্রতিক্রিয়া করলেন না, এক ধ্যানে নীরব হয়ে বসে রইলেন। আনোয়ারা বেগমও আর ঘাটালেন না স্বামীকে। সকাল হতেই আবার বাজারে চলে এসেছে শোভন। মাছের আড়তে তাজা তাজা সব মাছ। চারদিকে অনেক ভিড়, হাঁটার জায়গাটা পর্যন্ত নেই। বিশ্রী একটা গন্ধ। নাকে রুমাল চেপে ধরল শোভন। ধীরে ধীরে পা ফেলে সামনের দিকে এগোচ্ছে সে। একটি দোকানের দিকে এগিয়ে গেল। শোভনকে দেখতেই দোকানে বিভিন্ন মাছের দিকে আঙ্গুল তাক করে বলতে লাগলেন, কোনটা নেবেন ভাই? সব তাজা তাজা মাছ, একটু আগেই ধরে আনা হয়েছে। ছোট বড় নানান রকমের মাছ রয়েছে, কোনটা নিবে ভাবতে লাগলো শোভন। আচ্ছা, জ্যোতির কোন মাছটা পছন্দ আর কোনটাই বা অপছন্দ? প্রশ্নের কোনো উত্তর নেই শোভনের কাছে। নিজেকে ইচ্ছে করছে বেশ কয়েকটা গালি দিতে। মনে মনে আফসোস করে বলল, আসার সময় উচিত ছিল ওর কাছ থেকে জেনে নেয়ার। এখন কি করব? কোন মাছ নিব? ভাবতে ভাবতেই মাথায় একটা বুদ্ধি এলো। ভাবতে ভাবতেই মোবাইল বের করলো জ্যোতিকে কল দেওয়ার জন্য। তৎক্ষণাৎ আবারও মনে পড়ল, আমার কাছে তো ওর নাম্বারটাই নেই। এখন কি হবে? দোকানদার ভ্রুকুচকে তাকিয়ে আছে শোভনের দিকে, হয়তো তার হাবভাব বোঝার চেষ্টা করছে। দোকানি বলল, ভাই কোন মাছ নেবেন কইলেন না তো? শোভন দম ছাড়ল। এখন আর কিছুই করার নেই, খালি হাতে তো আর বাড়ি ফেরা যাবে না। তাই নিজের পছন্দ মতো মাছ কেনার সিদ্ধান্ত নিল। দোকানির উদ্দেশ্যে বলল, মাছ ভালো তো? বিশ্বাস না হলে আপনি দেখে নেন ভাই, আমার দোকানের মাছ একেবারে ভালো। শোভন শুকনো ঢোক গিলল। মাছ ভালো নাকি খারাপ তা আবার দেখে কি করে? প্রশ্নটা হজম করে নিল। যদি দোকানি শুনে হাসে? শোভন কারুর ঠাট্টার পাত্র হতে চায় না। দোকানি আবার জিজ্ঞেস করলো, মাছ কি কাইটটা নেবেন? কেটেই দিন। আইসা বলেই একটি 14-15 বছরের ছেলের দিকে দৃষ্টি দিয়ে দোকানি হাঁক ছেড়ে বলল, এই ছোটন, বাহির মাছ কয়টা কাইটটা দে। ছোটন নামক ছেলেটি মাছগুলো নিয়ে বিশাল আকারের বটির সামনে বসে পড়ল। কোনো মতো মাছ কিনে মাছের আড়ত থেকে বের হতে লাগলো শোভন। সরু রাস্তাটায় নোংরা পানি জমে কর্দমাক্ত হয়ে হাঁটার অযোগ্য হয়ে আছে, অথচ মানুষজন কি স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করছে। ভিড়ের মধ্যেই হঠাৎ করে কেউ তার পায়ে পাড়া দিল। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল শোভন। আফসোস করে বলল, শুশু বাজান না, বিয়ে করে সংসার করাটাই কষ্টকর। এই জন্যই কে যেন বলেছিল, দিল্লি কা লাড্ডু না খেলেও পস্তাতে হয়, খেলেও পস্তাতে হয়। এবার গোস্ত কিনতে এলো শোভন। কসাই গোস্ত কাটছে। এখানে এসেও বিপদে পড়ল সে। কত কেজি গোস্ত নিবে চিন্তায় পড়ে গেল। আচ্ছা, জ্যোতি কি গরুর গোস্ত পছন্দ করে? এবার সত্যি সত্যি নিজের গালে কয়েকটা থাপড় মারতে ইচ্ছে হলো। একটা ছেলে এত দায়িত্ব জ্ঞানহীন হয় কি করে? নিজেই নিজেকে ধিক্কার জানালো শোভন। শেষে সিদ্ধান্ত নিল, আপাতত 1 কেজি নিয়ে যাই, বাড়ি গিয়ে জেনে নেওয়া যাবে। আচ্ছা, আপাতত 1 কেজি নিয়ে যাই, বাড়ি গিয়ে জেনে নেওয়া যাবে সব কিছু। পরে না হয় আবার এসে কিনে নেওয়া যাবে।
যেই ভাবা সেই কাজ। বাজার শেষ করে বাড়ি ফিরল। সকালের নাস্তা তৈরি করে টেবিলে রাখলো জ্যোতি। অপেক্ষা করছে স্বামীর জন্য। স্বামী ফিরলে দুজন একসাথে নাস্তা করবে। কলিং বেল বাজতেই দৌড়ে গেল দরজা খুলতে। শোভন জ্যোতির হাতে ব্যাগ দিয়ে বলল, মাছ মাংস সব ব্যাগের ভেতরে আছে, মাছও কেটে এনেছি। জ্যোতি ব্যাগ নিয়ে রান্নাঘরে যেতে যেতে বলল, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিন।